ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। বছরের পর বছর ধরে আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্টে উঠে এসেছে বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচার হয়েছে। এবার আলোচনায় এসেছে ভিন্ন এক প্রশ্ন, যদি সেই পাচারের টাকা ফেরত আনা যায় তাহলে কি হবে? টাকা ফেরত এলে কি বাজেট ঘাটতি কমবে, নাকি আবারও অস্বচ্ছতায় হারিয়ে যাবে? ফেরত আনার পথ কি আদৌ বাস্তব, নাকি জটিল আন্তর্জাতিক আইনে আটকে যাবে? এসব নিয়েই আজকে আমাদের তালিকাতার আলোচনা। ফেরত আনা পাচারের টাকায় কি হবে? আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সাবেক ব্যাংকার এবং অর্থনীতি বিশ্লেষক রাহেল আহমেদ এবং সিনিয়র রিসার্চ ফেলো সিপিটির তৌফিকুল ইসলাম খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি একটু শুরুতেই যেতে চাই রাহেল আহমেদ, আপনার সাথে। আপনি তো দীর্ঘদিন ধরে ব্যাংকের সাথে ছিলেন, আপনি একটু জানাবেন আমাদেরকে এই ফেরত আনা টাকা দেশে আনতে গেলে কি কি ধরনের সমস্যায় পড়তে হতে পারে? কারণ এই অর্থ পাচার বাংলাদেশের অর্থনীতিতে বহুদিন ধরে আলোচিত, বহুদিন ধরে সমালোচিত এবং আনা যাচ্ছে না, এটা কিন্তু একটি বড় সমস্যা। আপনার কাছে একটু জানতে চাবো। ধন্যবাদ। সমস্যাটা অনেক পুরনো, সমাধানের পথটা অনেক কঠিন। যেটা হয়েছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে টাকা পাচার হয়েছে। যে পদ্ধতিতে টাকা পাচার হয়েছে সে পদ্ধতিতে টাকাটা চলে যাবার পরে, ক্রস বর্ডার হয়ে চলে অন্য জায়গায় চলে যাবার পরে সেটা কি ফর্মে টাকাটা আছে সেটা আরেকটা জটিল ব্যাপার। এটা ক্যাশ ফর্মে আছে নাকি কোনো অন্য ধরনের অ্যাসেটে কনভার্ট হয়ে গেছে, এগুলোর সমস্ত কিছু শনাক্তকরণ করা এক নম্বর একটা সমস্যা। আর যে কঠিন জায়গাটা সেটা হচ্ছে যে আইনগতভাবে অ্যাসেট ফোরক্লোজার এক একটি দেশের এক এক রকমের নিয়ম পদ্ধতি আছে। আইনগতভাবে অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে। আমরা শুনেছি কিছু টাকা যুক্তরাষ্ট্রে গেছে, কিছু টাকা যুক্তরাজ্যে গেছে, কিছু টাকা বিভিন্ন আরো অন্যান্য দেশে গেছে, বা দ্বীপপুঞ্জ ভিত্তিক কিছু জায়গা আছে যেখানে গেছে। সেখানকার যে আইনগত জটিলতা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন দেশের বিভিন্ন রকমের আইনগত জটিলতার ব্যাপার আছে। সো প্রত্যেকটি ক্ষেত্রে, এবং এটা শুধু বাংলাদেশের জন্য না, যে কোনো দেশ থেকে বিশ্বে যখন টাকা পাচার হয়ে বাইরে এই ধরনের জায়গায় যায়, সেই টাকাটা ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনগত যে প্রতিবন্ধকতা, সেই প্রত্যেকটি দেশের সাথে আলাদা আলাদা কি ধরনের রিপ্যাট্রিয়েশন অ্যারেঞ্জমেন্ট আছে, কি আছে কি নেই। এবং একটা কথা মাথায় রাখতে হবে, যারা টাকাটা নিয়ে যান, যারা পাচারকারী হন, তারা কিন্তু যথেষ্ট ব্যয়বহুল পদ্ধতিতে, যেহেতু অনেক টাকা নিয়ে যাচ্ছেন, তারাও কিন্তু বিভিন্ন লেয়ারিং, এখানে অনেকগুলো জার্গন আমি ইউজ করতে চাচ্ছি না, লেয়ারিং এর মাধ্যমে তারা শেল কোম্পানি ক্রিয়েশন থেকে শুরু করে বিভিন্ন ভাবে টাকাটাকে কুক্ষিগত করে রাখবার চেষ্টা করেন। তো সেই জায়গাটাতে ওনাদের তরফ থেকেও আইনজীবী যখন নিয়োগ হয় বা ওনারা যখন লোকজনকে নিয়োগ করেন, তারা যথেষ্ট টাকা নেন। তো সেই ক্ষেত্রে তারাও এনশিওর করেন যে জিনিসটা যাতে অনেকভাবে রিং ফেন্সড যে অবস্থায় এখানে থাকে। একটি বিষয় আসলে উঠে এসেছে, আমি যদি একটু বলি, যে অ্যাসেটে পরিণত হতে পারে সেই টাকাটা, কিংবা কোথায় গেছে, কোন দেশে গেছে, সেই দেশ থেকে একটা আইনি জটিলতা রয়েছে। আমি একটু জনাব তৌফিক, আপনার কাছে একটু জানতে চাবো যে তাহলে এই টাকা ফিরিয়ে আনার তো একটি কষ্টসাধ্য বিষয়, যেমনটি বলছিলেন এর সমাধান অনেক কঠিন। আপনার কি মনে হয় যে আসলে কি ফিরিয়ে আনা সম্ভব? সম্ভব, বাট যেটা রাহেল ভাই বলছিলেন যে এটা কিছুটা, আমি বলবো যে দীর্ঘসূত্রিতা আছে এবং প্রক্রিয়াগত বিষয় আছে। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো আইনি বিষয়টা। এটা যেটা গুরুত্বপূর্ণ হয় সেটা হলো একটা আন্তর্জাতিক ব্যবস্থা আছে যেখানে অধিকাংশ দেশ এটার অংশ। এটাকে স্টোলেন অ্যাসেট রিকভারি বলে। সেই স্টোলেন অ্যাসেট রিকভারির যে প্রক্রিয়া আছে তাতে প্রথম যেটা হয় সেটা হলো যে একটা ডুয়াল ক্রিমিনালিটি এটা এস্টাবলিশ করতে হয়, যে আমার দেশে প্রথমে এটা বুঝতে হবে যে অবৈধভাবে গেছে, ওখানে থেকে এটা নিশ্চিত করতে হবে। এবং আমরা যেটাকে বলি যে পাথটাকে একটা আপনাকে নির্দিষ্ট করতে হবে যে এই টাকাটাই ওখানে ওই আইদার ব্যাংকের ব্যালেন্স অথবা ওই অ্যাসেটে কনভার্ট করা হয়েছে, এই ট্র্যাকিংটা করা দরকার হয়। তো সেই ট্র্যাকিংটা করার পরে তারপরে যেটা রাহেল ভাই বলছেন যে একটা প্রক্রিয়ার ভিতরে এটা যেই দেশ থেকে আসবে সেই দেশ থেকে হয়তো আসে। তো সেইখানে আপনার এটা সময় লাগে। বাংলাদেশের যদি পূর্ব অভিজ্ঞতা থাকে, বাংলাদেশ কিছু টাকা ফেরত পেয়েছে এর আগে আবার কিন্তু কিছু টাকা আমরা ফেরত দিয়েছি।
সুতরাং ওই বিষয়টি আমি মনে করি যে জি, এখানে একটি কথা কিন্তু আপনি জনাব তৌফিক আপনি বলেছেন যে বিদেশি আদালতে যদি কাগজপত্রের কোনো দুর্বলতা থেকে থাকে, কোনো প্রক্রিয়াগত কারণে সেটি আটকে গিয়ে থাকে বা কোথায় আছেন সেই অর্থ কিভাবে আছে অনেকেই জানে না, সেক্ষেত্রে এর সমাধানটা আসলে কি হতে পারে? সেই ক্ষেত্রে তো আপনাকে মানে ডেফিনেটলি এটা প্রতিপালন করতেই হবে আপনাকে। এই কারণেই আমাদের দেশের ভেতরের যে আইনি প্রক্রিয়া আছে এবং ওর বাইরেও যেটা আছে, এটা এই এস্টাবলিশটা করতে পারাটা মানে একদম মাস্ট আর কি। আদারওয়াইজ এই টাকাটা ফেরত পাবে না। কারণ আপনি যেই দেশেই যান না কেন, সেই দেশে তো আপনি বললেই তো আপনাকে আর একটা ব্যক্তির কোন একটা অ্যাসেট বা লিকুইড যে অর্থ আছে সেটা আপনি বলেছেন বলে ফেরত দেওয়া যাবে না। কমন নলেজের ভিতরে, সেন্সের ভিতরে থেকে ওটা করবে না। সো এটার একটা লিগাল প্রসেস থাকবে। এই কারণেই এটাকে পেশাদারি ভাবে এইটাকে দেখার একটা প্রয়োজনতা থাকে, এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা করবার জন্য যে স্টোলেন অ্যাসেট রিকভারি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার থেকেও বাংলাদেশ সাহায্য চেয়েছে, সাহায্য পাচ্ছে বলে আমরা শুনছি। সুতরাং একটা বিষয় হলো যে খুব অধৈর্য না হওয়া, কিন্তু এটাকে গতিশীল রাখা এবং পেশাদারি প্রক্রিয়ায় এটাকে এগিয়ে নিয়ে যাওয়া। জি, আপনি চেষ্টাটাকে অব্যাহত রাখার কথা বলছেন। জনাব রাহেল, আপনার কাছে একটু যেতে চাই, যদি এই টাকা ফেরত আনা সম্ভব হয়, কিছু সংখ্যকও যদি ফেরত আনা সম্ভব হয়, সেক্ষেত্রে আপনি কি বলবেন যে এটাকে রিজার্ভে রাখাই ভালো হবে নাকি সরাসরি উন্নয়ন খাতে ব্যবহার করাটা বেশি যুক্তিযুক্ত হবে? এটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে কতখানি টাকা ফেরত আসছে তার উপরে। আমরা তো এখনো সেই সংখ্যাটা জানি না, বা সেই ইয়েটা আমরা জানি না যে কোয়ান্টামটা কত, সেটা আমাদের এখনো জানা নেই। ন্যাচারালি এটা দুভাবেই আমাদেরকে সাহায্য করবে। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন আমরা আগের থেকে অনেকটা স্বস্তিদায়ক অবস্থায় আছি, সেটা আরো হয়তো আমাদেরকে স্বস্তির কারণ হবে যদি আমরা নিয়ে আসতে পারি, যতটুকু নিয়ে আসুক না কেন। আর পাশাপাশি আপনি যে কথাটা বলেছেন, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান থেকে শুরু করে আমাদের বিভিন্ন যে মূলধনী ব্যয় অথবা আমাদের যে বিভিন্ন ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ক্ষেত্রে আমাদের যে ন্যাশনাল বাজেটে, সেটা অবশ্যই সাহায্যের অংশীদার হতে পারে। জি, অর্থাৎ কতটুকু ফেরত আসছে তার উপর নির্ভর করছে এর খরচটা কোন খাতে করলে ভালো হবে, সেটা রিজার্ভ, যেমনটি বলছিলেন আপনি, যেটা রিজার্ভে রাখলে ভালো হবে নাকি উন্নয়ন ব্যয় করলে সেটা ভালো হবে। জি, জনাব তৌফিকুল ইসলাম খান এবং জনাব রাহেল আহমেদ, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের সাথে আলোচনায়। দর্শক, একটি বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতে। আজকে আমাদের আলোচনার বিষয় ফেরত আনা পাচারের টাকায় কি হবে। আমাদের সাথে আজকে দুজন অতিথি যুক্ত আছেন। এই পর্যায়ে আমি একটু জনাব রাহেল আহমেদ আপনার কাছে যেতে চাচ্ছি। এতক্ষণ যে বিষয়টি নিয়ে আসলে আলোচনা হচ্ছিল সেটি হচ্ছে আইনি জটিলতা। যুক্তরাজ্য সরকারের সঙ্গে কিন্তু বাংলাদেশে আলোচনা করছে যে পাচার হওয়া অর্থ ফেরত আনার যে আইনি প্রক্রিয়াটা রয়েছে, সেই আইনি প্রক্রিয়াটিকে একটু দ্রুত সময়ের মধ্যে শিথিল করার জন্য। আপনার কি মনে হয় যে এই পাচার হওয়া অর্থ অচিরেই ফেরত আনা সম্ভব হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, নাকি একটি বিষয় হতে পারে, এটি কি একটু জিজ্ঞেস করবো, যে ভয়ের কারণ হতে পারে অনেকটা আমাদের জন্য, যে তারা আরো নতুন কৌশল অবলম্বন করে অর্থ পাচারের সাথে যুক্ত হবেন, এরকম কোনো কিছু কি আপনারা ধারণা করছেন কিনা? আপনার প্রশ্নের প্রথম ভাগের উত্তরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই এটা একটা ভালো জিনিস যে সরকারি পর্যায়ে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন ফোরামের মাধ্যমে এবং সর্বোচ্চ পর্যায় থেকে এনগেজমেন্টটা প্রতিষ্ঠিত হয়েছে। সো এই এনগেজমেন্টটা যতক্ষণ থাকবে এবং যুক্তরাজ্য সরকার এবং তাদের যে বিভিন্ন সংস্থাগুলো আছে, তৌফিক ভাই একটু আগে যেগুলোর কথা বলছিলেন, সেই সংস্থাগুলোর সাথে যত বেশি এনগেজমেন্ট আমরা করতে পারবো এবং যতটা নিখুঁত ভাবে, এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস আমি আরেকবার একটু স্ট্রেস করতে চাই ব্যাপারটার উপরে, যে ফরেনসিক অডিট যেটা বলি আমরা আমাদের পরিভাষায়, ফরেনসিক অডিটের মাধ্যমে একেবারে পাচারের পুরো পথটা, যে কি পথে কোথা থেকে কোথায় টাকাটা গেছে, গিয়ে শেষ পর্যায়ে ডেস্টিনেশন হয়ে ফাইনালি কিসে আছে, সেইটাকে নিরূপণ করাটা, এবং এই এনগেজমেন্টটা সরকারি পর্যায়ে বা দুটো দেশের ভেতরে এবং তাদের বিভিন্ন সংস্থার ভেতরে যত বেশি হবে, তত বেশি সাফল্যের সম্ভাবনা আরো বেশি হবে।
কিন্তু এখানে এখন একটি বিষয় সাফল্য কিন্তু রয়েছে, এখানে যদি একটু একটা বিষয় বলি আমি একটু জনাব তৌফিক জি আহমেদ আপনার কাছে একটু যেতে চাই যে পাচার হওয়া অর্থ উদ্ধারের জন্য এরই মধ্যে কিন্তু একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল আপনি যদি জানেন, এবং 2016 সালে এর কথা যদি আমরা একটু তুলে ধরি যে সাইবার হ্যাক হওয়া অর্থের অংশ কিছুটা কিন্তু ফিলিপাইন থেকে ফেরত আনা সম্ভব হয়েছিল, সেটি আমাদের জন্য একটু অত্যন্ত পজিটিভ দিক ছিল। আমি যে প্রশ্নটি আসলে করেছিলাম জনাব রাহেলকে আপনাকেও করতে চাই, এই যে যদি টাকা ফেরত আসে, কি পরিমাণ টাকা ফেরত আসছে উনি বলছে তার উপরে নির্ভর করবে সেই টাকাটা কোন খাতে ব্যবহার করা হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই টাকাটা আসলে কোন খাতে ব্যবহার করা হবে এটা সিদ্ধান্তটা কে নেবে, এটা খরচের সিদ্ধান্তটা কে নেবে, এবং এখানে কি স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে আপনি মনে করছেন? না, স্বচ্ছতা নিশ্চিত করাটা খুব কঠিন কিছু না। কারণ হলো যে আপনার যেই অর্থটা আসবে, যদি আপনি যে প্রক্রিয়ার কথা আমরা বললাম, এটা তো সরাসরি আপনার স্পেসিফিক ওই লাইন আইটেমের ভিতরে আসবে। এটার ভিতরে কনভুলেট করার মতন কোনো কারণ আমি দেখি না। কারণ এটা দুই দেশেরই একটা, যেখান থেকে আসবে সেখান থেকেও চিহ্নিত থাকবে যে এই পরিমাণ অর্থ আসছে। যেটা ইম্পর্টেন্ট আমি বলবো যে আমার সাজেশন হবে যে দেখেন বাংলাদেশের কোথা থেকে টাকা পাচার হয়েছে, কম্পেনসেশনটা কোথায় হবে। সাধারণভাবে আমি মনে করি যে 3 ধরনের উৎস থেকে আমি ব্রডলি যদি বলি যে পাচার হতে পারে। একটা হতে পারে যে এরকম কেউ থাকতে পারেন যিনি হয়তো লিগালি আর্নড মানি বাইরে পাঠিয়েছেন যেটা ইলিগালি, সো এইটা হতে পারে একটা। বাট দুটো বড় উৎসর কথা আমরা যখন বলছি, আমরা যেই কেসগুলোর কথা বলছি তার মধ্যে একটা হলো যে আমরা যেটাকে আমাদের ভাষায় বলি যে ট্যাক্স মানে পিপুলস মানি, ট্যাক্সের মানি, সেইটা কেউ একজন হয়তো কোনো সরকারি প্রকল্প থেকে ঘুষের মাধ্যমে নিয়ে বা কাউকে সরকারি সুবিধা দিয়ে ঘুষের মাধ্যমে নিয়ে সেই টাকাটাকে বাইরে নিয়ে গেছেন অথবা বাইরেই টাকাটা গ্রহণ করেছেন। দ্বিতীয় আর একটা যেটা আছে সেটা হলো যে আমার যে ব্যাংকের থেকে বিপুল পরিমাণ লোন নেওয়া হয়েছে, এটা নামে বেনামে নেওয়া হয়েছে এবং এটা বাইরে গেছে। সুতরাং একটা হলো এক্সপোর্ট ইম্পোর্টের জন্য, ধরেন আপনার কর ফাঁকি দেওয়ার জন্য হোক অথবা এখানে সম্পদ ছিল বিক্রি করে বাইরে নিয়ে যাওয়া হোক, এটা একটা হলো আমার যেটাকে আমরা মানে খুব সহজ ভাষা বলি ঘুষের অর্থ, আর একটা আমরা বলি হলো যেটা ব্যাংক লুটের অর্থ। কিন্তু এখানে কিন্তু একটি বিষয় আসলে রয়ে গেছে জনাব তৌফিক, হুন্ডি এবং ট্রেড বেসড মানি লন্ডারিং মাধ্যম কিন্তু এখনো কিন্তু নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। কাস্টমার বিশেষ করে দিব, আমার সাজেশন হবে হলো যে একটা বিপুল পরিমাণ অর্থের দরকার হবে যে ব্যাংকগুলো লুট হয়েছে এটার মূলধন পুনর্গঠনের জন্য, এবং এইটার অর্থ পাওয়াটা সহজ হবে না। আমি মনে করি যে যদি এই যে পাচার হওয়া অর্থ পাওয়া যায়, এটা সর্বোত্তম ব্যবহার হবে যদি আমরা এটাকে দিয়ে যে ব্যাংকগুলো আমরা এখন মার্চ করে অ্যাকুইজিশন করে সরকারের নিয়ন্ত্রণে নিতে যাচ্ছে, এই জায়গাটাতে গিয়ে আমানতকারীদের অর্থ ফেরত যায়। সো এইটা একটা আমার মনে হয় যে ডেডিকেটেড পন্থা হতে পারে অর্থ ফেরত এনে সেই জায়গাটাতে কাজে লাগা। জি জনাব রাহেল, আপনার কাছে একটু যেতে চাই, যেহেতু আমরা আসলে এখানে জানতে এসেছি যে পাচার হওয়া অর্থ আসলে কোন খাতে ব্যবহার করা উচিত, আপনি ব্যক্তি হিসেবে কি মনে করছেন কোন খাতে ব্যয় করলে আসলে সুফলটা আসতে পারে? শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, নাকি অবকাঠামোর উন্নয়ন আরো বেশি করা উচিত? কোন খাতে আসলে ব্যয় করা উচিত এই টাকাটা? আমি আগেও যেটা বলেছি যে ডিপেন্ড করবে কত টাকা আসছে তার উপরে। আমি এখন সেই অ্যামাউন্টটা না জেনে বলাটা ঠিক হবে না, তবে আমি তৌফিক ভাইয়ের সাথে কিছুটা হলেও একো করব যে আর্থিক খাতের যে পরিমাণ প্রভূত ক্ষতি হয়েছে এবং ওটা কিন্তু একটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে, বিকজ আমানতকারীরা সেক্ষেত্রে সরাসরি ভাবে তাদের আমানতের উপরে হাত পড়েছে। আমরা জানি যে অনেকগুলো ব্যাংক আমানতকারীদের টাকা দিতে পারছেন না, ছোট ছোট চেক নিয়ে আমানতকারীরা ঘুরছেন। সো আর্থিক খাতের টাকা যদি কিছুটা হলেও ফেরত আসে, সেটা থেকে যদি আমরা মূলধন যোগান করে আমানতকারীদেরকে তার আমানতের নিশ্চয়তা প্রদান করতে পারি, সেটা আমার মনে হয় একটা ভালো ভূমিকা পালন করবে। পাশাপাশি বাজেটেরই যে অ্যালোকেশন আছে, সেই ক্ষেত্রে আমাদের শিক্ষা খাত বা অগ্রাধিকার যে খাতগুলো পায় সেইটাতে অবশ্যই অগ্রাধিকার পেতে পারে। বাট এর সবকিছুই ডিপেন্ড করবে আসলে কতখানি টাকা ফেরত আসছে তার উপরে, বিকজ আমরা তো একটা প্রভূত পরিমাণ টাকার কথা, অঙ্কর কথা আমরা শুনেছি যে পাচার হয়ে চলে গেছে। এখন ফেরত আসার ক্ষেত্রে কিন্তু আমরা এখনো অঙ্কটা জানি না যে কতটুকু আসতে পারে। আমরা শুনছি, আশ্বাস আছে, এটাই হবে, এটা একটা দীর্ঘসূত্র ব্যাপার হবে। এখানে অনেক ধৈর্যের সাথে আমাদেরকে জিনিসটাকে নিয়ে কাজ করতে হবে। এটা খুব একটা কুইক ফিক্স, এটা আজকে এখনই আমার মাথা ব্যথা আমি ওষুধ খেলাম ভালো হয়ে গেল, এরকম হবে না। ইটস এ লং টার্ম প্রসেস দ্যাট উইল হ্যাভ টু গো থ্রু। আমরা অন্যান্য দেশের ক্ষেত্রেও আমরা সেটা দেখেছি যে
টাকা আনতে গেলে অনেক সময় ধরে অনেক কাঠখড় পুড়িয়ে এবং অনেক জি, ধরনের এখানে আইনি এখানে আমরা আসলে প্রতিবন্ধকতা। টাকা আনার বিষয়টি নিয়ে বারবার বলছি এবং আমি যদি একটু পেছনে ফিরে তাকাই 2025-26 অর্থ বছরে বাজেটেও কিন্তু একটু ঘোষণা এসেছিল যে পাচার হওয়া সম্পদ ফেরত আনার মাধ্যমে রাজস্ব সংগ্রহে একটি নতুন পথ খোঁজা হবে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, পাচার হওয়া অর্থ এই মুহূর্তে ফেরত আনাটা বেশি জরুরি নাকি পাচার রোধ করাটাও এর পাশাপাশি জরুরি? দুটোই জরুরি। পাচার রোধের অবশ্যই জরুরি দরকার আছে, বিকজ এই যে ফেরত আনার জন্য যে কাজকর্ম হচ্ছে, এই যে এনগেজমেন্ট হচ্ছে, এই ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা বা যাই কিছু করা হচ্ছে, এটা কিন্তু সচেতনতা বৃদ্ধি করছে। ব্যাংকিং খাতে আমি বলতে পারি সরাসরি সচেতনতা অনেক বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়, এবং এক্ষেত্রে যারা দুষ্টু লোক আছেন তারাও এখন তাদেরকে নতুন পথ খুঁজতে হবে। যারা এত বছর যেভাবে করেছেন সেই পথে তারা এখন আর করতে পারবেন না। কিছুটা হলেও তাদেরকে এখন আগের থেকে অনেক বেশি সচেতন হতে হবে। আগে জিনিসটা অনেক ইজি ছিল, এখন জিনিসটা আরো কঠিন যে হবে, এবং এই একটু ক্ষেত্রে একটু আমি একই প্রশ্ন একটু জনাব তৌফিক আপনার কাছেও জানতে চাচ্ছি, এই পাচার হওয়ার কৌশলটা আসলে কি হতে পারে? পাচার হওয়ার রোধের কৌশলটা কি হতে পারে? পাচার হওয়া রোধের কৌশলপত্র একটা তৈরি হয়েছে। এইটা মানে তারপরে আবার একটা নতুন করে রিনিউ করা হয়েছিল। আমি মনে করি যে ওইটা কিন্তু কৌশলপত্রটা যেটা আছে ওটা খারাপ না, ওটাকে রিভিউ করতে পারেন, কিন্তু এটা ব্রডলি ভালো ছিল। প্রবলেমটা ছিল এটাকে বাস্তবায়ন করা হচ্ছিল না। যেই বিষয়টা পাচারের ক্ষেত্রে আছে, এটা আমি বলবো যে একটা জায়গায় হলো আইনি প্রক্রিয়ার বিষয়, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হলো যে অনেকেই আমরা মনে করি যে বিদেশে আমাদের এই যে বিষয়গুলোকে দেখতে হবে, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে এই ট্রানজাকশনটা যেই পন্থায় হয়, সেটা হলো আমাদের এখানে হুন্ডি একটা বড় জায়গা। এই হুন্ডির ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ ভিজিবলি আমি দেখি না। এটা গত এক জি, বছরেও আমরা দেখি। জনাব জনাব দ্বিতীয় তৌফিক যেটা ইসলাম খান এবং জনাব রাহেল আহমেদ, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজ আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।